3000 4000 পুরানো নালন্দা হ্যাঁ শুভেচ্ছা। যেখান থেকে সারা দুনিয়াকে শিক্ষা দেওয়া হতো ওই নালন্দা ইউনিভার্সিটির কাছে আমার বাড়িতে। তাহলে আপনি ব্লাইন্ড হলেন কিভাবে? ব্লাইন্ড হলাম পক্সে, চিকেন পক্সে? স্মল পক্স। এটা ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ। আমার বন্ধু ছিল আমার পাশে বাড়িতে, সে মারা গেল। আর আমার বোনের হয়েছিল, চোখ ভালো হয়ে গেছে, আমি আন্দাজ গেছি। আচ্ছা, এটা কত সালে? ওই 1935। 35। আপনার বয়স তখন 5? হ্যাঁ, আচ্ছা। 1935। আর আপনি তারপর স্কুলে গেলেন কত সালে? স্কুলে গেলাম 39। 39। ওটা কোন স্কুল ছিল? 4 বছর পরে চিকিৎসা, বাবা বহুত চেষ্টা করছে, চিকিৎসা করাইছে, হয় নাই ভালো, আরও খারাপ হয়ে গেছে, তখন স্কুলে দিয়ে তাহলে ওই স্কুলটার নাম কি ছিল? পটনা ব্লাইন্ড স্কুল। পাটনা ব্লাইন্ড। তখন তো সিধাসিধি পটনা ব্লাইন্ড স্কুল। এই ব্লাইন্ড স্কুলে আমি 10 বছর মনে করো যে হিন্দু ছিলাম। হ্যাঁ, খানা পানি সব আমি একা তাদের সঙ্গে পূজা পাঠ করতাম। আমার আব্বা যখন যাইতো ওখানে বলতো যে হেডমাস্টার বলতো যে তোমার তো ছেলে সব আমার, ঠিক আছে আমার বাড়িতে গেলে আমি ঠিক করি। মানে ওখানে তাহলে ছাত্র ছিল কয়জন আপনার সাথে? 40 জন ছাত্র ছিল। 40 জন ছাত্র? হ্যাঁ, 40 জন। একজন আপনি মুসলমান? আমি একাই পাস করছি ওখানে 51-এ। 51। তারপরে বিহার ন্যাশনাল কলেজ, বিএন কলেজ করা, বহুত বড় কলেজ ছিল। ও কলেজে ওখান থেকে ইয়ে করলাম, ইন্টার করলাম, বিএ অনার্স করলাম। তারপরে ওখান থেকে আবার ইউনিভার্সিটিতে চলে মাস্টার ছিল ইউনিভার্সিটিতে। আগে অনার্স হতো কলেজ। আগে বিএ পাস করছেন? বিএ অনার্স। বিএ অনার্স আর্টসে? ফিলসফি। 3 ইয়ার্স কোর্স। হ্যাঁ, তারপর হচ্ছে মাস্টার্স করলেন ওইখানেই? না, ওই পাশে ইউনিভার্সিটিতে, পটনা ইউনিভার্সিটি। এটা আন্ডার পটনা ইউনিভার্সিটি ছিল। আচ্ছা আচ্ছা। এই যে কলেজ ছিল আন্ডার পটনা ইউনিভার্সিটি, আচ্ছা। কিন্তু ইউনিভার্সিটিতে ডাইরেক্ট মাস্টার্স করলেন 56-তে? 56-তে মাস্টার্স শেষ করলেন? হ্যাঁ। তার ঢাকা আসলেন কবে, কিভাবে? না, তারপরে হলো কি যে ওই আমি ফার্স্ট জি। বাংলাদেশে এই ইস্ট পাকিস্তান তখন ছিল 1949। 1949-এ ফার্স্ট আমি বাংলাদেশ আসি, ক্লাস 10-এ পড়ি না। প্রথম বাংলাদেশে আসলেন? 1949-এ আমি 10-এ পড়ি। হ্যাঁ। আমার ভাই থাকতো এখানে রেলওয়েতে চাকরি করতো। আপন ভাই? আপন ভাই, হ্যাঁ, বড় ভাই। ওর কাছে আসতাম, ওই আসলাম। তা আমার ওইখানে ইচ্ছা হলো যে এখানে একটা স্কুল করবো, আমি লেখাপড়া করবো না। তখন আমার ভাই বললো যে এটা কি করবো, যখন লেখাপড়া করে আসে তার তোমার কেউ মূল্য দেবে না। তো চলে গেলাম 49-এ চলে গেলাম 1 মাস থেকে 2 মাস। পরে আবার আসলাম 51-এ, ম্যাট্রিক পাস করে 51-এ আসলাম। আবার আমি চেষ্টা করলাম, আবার আমার ভাই বললো যে না, তোমার কেউ মূল্য দেবে না, তুমি যাও লেখাপড়া করে আসো। আবার গেলাম, আবার আসলাম 54-এ অনার্স যখন পড়ি, 3rd টাইম আসলাম, আবার চেষ্টা করলাম। তখন ভাই আবার মনে করলো যে না, MA পাস করে আসো। তখন MA পাস করে 57-এ MA পাস করে এখানে, তখন বললো হ্যাঁ এখন তুমি করো, তোমার মূল্য দিবে মঞ্চে। তখন স্কুল খুললাম। স্কুলকে দেখার জন্য আইয়ুব খান সাহেব আসছে, প্রেসিডেন্ট আইয়ুব খান, তার সঙ্গে আমার ফটো আছে। লোটারি ক্লাবের সাথে খুললেন না একাই? হ্যাঁ, লোটারি ক্লাবের সাথে খুললেন না একাই? একাই খুললাম, আমি একাই খুললাম। দুটো ছাত্রকে নিয়ে একাই খেলা শুরু করলাম। তারপর এটা কোথায়? তারপর ডাক্তার টি আহমদ ছিল আইএ স্পেশালিস্ট, ওনাকে বললাম যে আমাকে হেল্প করেন। তো গেলে আমারও দরকার আছে আপনার হেল্প, আমার যত পেশেন্ট আছে সব ব্লাইন্ড হয়ে যাচ্ছে, ওকে রিহ্যাবিলিটেশন করার জন্য। আমি হসপিটাল সরকার দিচ্ছে না আমাকে করতে, আমি ব্লাইন্ড স্কুল আর হসপিটাল দুইটা একসাথে আপনার সঙ্গে মিলে করবো। তো আমি গেলাম, গভর্নর তখন ছিল গভর্নর আজম খান 1960 সালে। গভর্নর কাছে গেলাম, ওখান থেকে জমিন অ্যালট করালাম, এই যে ফার্ম গেটে আই হসপিটাল, যেটা ইসলামী আই হসপিটাল, এখানে এক সাইডে হসপিটাল হবে
আর এক সাইডে স্কুল হবে। এই প্রোগ্রাম প্ল্যান করে আইয়ুব খান সাহেব আসলো, আই হসপিটালকে ই করে উদ্বোধন করলো। আমাকে দেখালো, আমাকে না দেখালে তো জায়গা পায় না, ব্লাইন্ডের কারণে জায়গাটা পাচ্ছে। এটা আইয়ুব খান সাহেব আসলো, দেখলো, ইনগ্রেট করলো। এরপরে হসপিটাল তৈরি হয়ে গেল। 3 বছর 4 বছর পর্যন্ত আমি চেষ্টা করলাম যে স্কুল হোক, টাকা পয়সা কালেকশন হলো, বহুত টাকা পয়সা কালেকশন হলো। শেষে ওরা ওই আই হসপিটাল যে সেক্রেটারি ছিল বললো যে না, এখানে ব্লাইন্ড করতে দেওয়া, ব্লাইন্ড ইস্যু করতে দেওয়া যাবে না, সব পেশেন্টকে ডিস্টার্ব করবে। তো তখন আমার সরকার আমাকে বহুদিন ধরে খুঁজতে চাইতেছিল, 1960 থেকেই আমার চাইতেছিল, দেয় না দেয় না দেয় না। আমাকে দেখেই স্কুল করেছিল আসাদ গেটের স্কুল, এটা সরকার করেছিল আমাকে দেখে। কত সালে? 64-এ। আসাদ গেটে স্কুল করলো 64-এ। হ্যাঁ, 64। আমি 66-এ 65-এ চলে আসলাম এখানে। ওই স্কুল ওই যখন করতে দিল না আমাকে, জায়গা আমার নামে জায়গা আছে ওখানে, আমার ব্লাইন্ড স্কুলের নামে জায়গা আছে, সেই ব্লাইন্ড স্কুলে করতে দিল। টাকা দিয়েছিল ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রি, 1 কোটি টাকা দিয়েছিল, করতে দিবে না। তখন আমি ওই যে আমার ভাই বললো ঠিকই যে বেশি এত লেখাপড়া করার পরেও তো মূল্য দিল না, বুঝছো। তারপরে ওই ফার্স্ট হেডমাস্টার আমাকে ডাকে নিল যে আপনার দরকার আছে, আমার স্কুলে স্টার্ট দিয়েছি। আমার আমি ওই স্কুলের ছাত্র, তারপর রোটারি স্কুলের ছাত্র, এসবকে নিয়ে সবাইকে নিয়ে আমি 1966-এ জয়েন করলাম। একজন ব্লাইন্ড গভর্নমেন্ট সার্ভিস, তখন কোনো গভর্নমেন্ট সার্ভিস করে পায় না। এখন তারপরে ধরো যে বাংলাদেশ হলো একটা, বলা ঠিক হবে কি হবে না জানি না, বাংলাদেশ যে হলো একটা ষড়যন্ত্রের জায়গায় শেখ সাহেব তোমার করলো স্বাধীন, মারে ফেললো, জিয়াউর রহমান মারে ফেললো, ইরশাদকে জেলে খাটালো, খালিদা জিয়াকে জেলে খাটালো, হাসিনাকে তাড়ালো। বুঝো, এই অবস্থা আমারও ছিল। বেগম জিয়ার কথা বললেন না? 1971 সালে যখন দেশ স্বাধীন হয়, সেই সময় আমার এই ছাত্র 5-6টা ছাত্র 7, 8, 9-এ পড়তো, সে আমার বিরুদ্ধে ওখানকার, ওই আমি তো ধরো যে নন বেঙ্গলি, তো ওই যে আমার যে ইয়ে আছে, ওই টাইমে বাঙালির চাকরি বিহারিকে কাটে দিয়ে বিহারিকে চাকরি বাঙালিকে দিত। ওখানে ওরাও চেষ্টা করছে, টিচার ওখানে গিয়ে ওনাকে সরাই দিলে আমি হেডমাস্টার। এই ছাত্রদেরকে গরম করছে, ছাত্রদের নাম কি মনে আছে স্যার? হ্যাঁ, নাম কি মনে আছে ছাত্রদের? হ্যাঁ, মনে। তারপর জিয়াউর রহমান ছিল, জিয়াউদ্দিন ছিল, ইয়ে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার, চিটাগাং বাড়ি। কাছে বলতে কি, শেখ সাহেবকে গালি দিত, আমার কথা বলো যে বিহারি মানুষ গালি দিত। এই জন্য আমার চাকরিটা টার্মিনেট করে। কত সালে? 70 শেখ মুজিবুর আমলে? 72 অক্টোবর, 71 অক্টোবর, 72 অক্টোবর, 72 অক্টোবর ক্যান্সেল করে দিল। তারপরে 2-3 বছর পর্যন্ত আমার চাকরি নাই। তখন আমি শেখ সাহেবকে গালি দিচ্ছি বলে কাটছিল। এখন ওই শেখ সাহেবের কাছে আমি গেছি, 3বার গেছি, চাকরি দিয়ে দিয়েছে। শেখ সাহেব চাকরি দিয়ে দিয়েছে। কত সালে? 74 সালে। 3 বছর আমার চাকরি ছিল। 74 সালে আমার চাকরি দিয়ে দিল। 74 সালে আমার চাকরি দিয়ে দিল। তারপরে নতুন চাকরি দিচ্ছে, পুরান চাকরি। জিয়াউর রহমান আসছে, তখন পুরান চাকরি আমার ফেরত দিয়ে দিয়েছি। নতুন চাকরি ক্যান্সেল করে পুরান চাকরি।
এরপরে 70 তারপরে আমি ফেডারেশন যে ছিল এই ফেডারেশনটাও নিয়ে চলে গেছিল। ফেডারেশনের গল্প শুরু থেকে বলেন। এই 64 সালে 63 সালে তো শুরু হলো 64 আমি ফাউন্ডার 64 হ্যাঁ 64 64 হ্যাঁ সেটা কেটে গেছিলাম। ওই যে কোনো আন্দোলন লেখাপড়া যখন 5-7 আর 8টা আন্দোলন ছিল ছাত্র, এদেরকে কিনে বাহার থেকে কিছু ভিক্ষুককে জমা করে 2-3টা আডাল্ট ব্লাইন্ড হয়ে গেছিলো ইঞ্জিনিয়ার ডাক্তার, এদেরকে ডাক দিয়ে বসে একটা মিটিং করছিলাম পলিটেকনিক হাই স্কুল তেজগাঁও। আচ্ছা পলিটেকনিক হাই স্কুল তেজগাঁও মিটিং করে ওখানে কনস্টিটিউশন বানালাম, ওখানে ফেডারেশনের জন্ম দিলাম। ওটা আমার আমার যে জন্ম ডেট 6 সেপ্টেম্বর 64 সালে এটা জন্ম দিলাম। এরপরে ফেডারেশন নিয়ে গেছে আমার ফেডারেশন নিয়ে গেছে আমার নিয়ে গেছে আমার স্কুলের চাকরি নিয়ে গেছে। আমার একটা আর বাড়ি ছিল এখানে, এই বাড়ি দখল করেনি। 3 বছর পরে এটা বাড়ি পাই, সব 4 বছর পর বাড়ি ফেরত পাইছি, চাকরি ফেরত পাইছি, আর ফেডারেশন ফেরত পাইছি, সব কিছু ফেরত পাইছি। আমার তো মানে আমি মানুষেরই দোষ, আমি মানুষের মানে উপকার করেছি, আল্লাহ তাআলা আমাকে সব কিছু আমি পাইছি। পাওয়ার পরে আর এক বহুত বড় কথা ছিল, পাওয়ার পরে ইউনাইটেড নেশন ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন জানো জানো এই ইউনোতে 1977 সালে ওরা চাইছিল তোমাদের কাছে কে সোশ্যাল ওয়ার্কার আছে ব্লাইন্ড ফিল্ডে, ডেফ ফিল্ডে, ফিজিক্যালি ফিল্ডে কে আছে, সেটাকে আমি ইনভাইট করতেছি, তুমি নাম পাঠাও। ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টর 2টা নাম পড়েছে। ডেফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল হোম সেক্রেটারি কত বড় পোস্ট ছিল, সে ছিল ডেফ ফেডারেশনের চেয়ারম্যান, আর আমি ছিলাম ব্লাইন্ড ফেডারেশন। আমার দুজনের নাম পাঠাইছে, ফার্স্ট নমিনি সেকেন্ড নমিনি। যে যদি ফার্স্ট না যায় সেকেন্ড যায়, ফার্স্ট যদি মারা যায় কিছু হয় সেজন্য সেকেন্ড 2 নাম পাঠাতে হয়। আমার নাম দিয়েছিল সোশ্যাল ওয়েলফেয়ার সেকেন্ড নমিনি, ও তো বড় অফিসার ধরো যায় হোম সেক্রেটারি, ওর নাম দিয়েছিল ফার্স্ট। তো ইউনাইটেড নেশন থেকে চাইছে বাই বাটা পাঠাও, বাই ডাটা যখন পাঠাইছে তখন আমাকে ফার্স্ট নমিনি করেছে। আমি গেছি ইউনাইটেড নেশন মিটিং, ও যেতে পারে নাই, চক্ষুষ্মান লোক। আমেরিকা হ্যাঁ, তো গেলাম। তাহলে কলম্বোতে আপনি 69-এ যে মিটিং হলো, হ্যাঁ কলম্বো হ্যাঁ 69, হ্যাঁ সেখানে আপনি গেলেন না কেন? না ওখানে গেলাম না কেন, ওটা হলো কি যে ওটা আর একটা হিস্ট্রি আছে, যে পাকিস্তান অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড, প্যাপ, পাকিস্তান অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড, প্যাপ বলে ওটাকে। তো এই প্যাপ 1963-তে ওরা এস্টাবলিশ করেছিল। তো ও এক ব্রাঞ্চ করতে এখানে আসছিল। তো ইস্ট পাকিস্তান উইং, ইস্ট পাকিস্তান ব্রাঞ্চ, এই যে মনসুর আছে আর শওকত চৌধুরী, এই দুইজন মিলে আমার ওই ফেডারেশনকে মিটিংকে ধ্বংস করছে। বাপু ওর ব্রাঞ্চ নিয়ে নিয়েছে, আমাকে বলছে, আমি ব্রাঞ্চ নেবো কেন? ওর কথা ছিল শোনো যে 20% এখান থেকে যে ট্যাক্স কালেকশন হবে ও পাকিস্তানকে দিতে হবে, ওয়েস্ট উইংকে দিতে হবে। আমরা এত কষ্ট করে আমি টাকা উঠাবো, তোমাদেরকে দেবো কেন? আমার ফেডারেশন আমি নিজে চাই। এই কারণে ওই একে মনসুরকে আর শওকতকে
এই দুজনকে কলম্বো মিটিংয়ে ওই পাকিস্তান অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড রেকমেন্ড করছে। আচ্ছা আর এখানে ছিল গুলিস্তানের মালিক ছিল দোসানি বিহারি ছিল, ও দিয়েছে টাকা, আসা যাওয়ার ভাড়া দিয়েছে, ওই গিয়েছি। তারপরে আর যেতে পারেনি। তারপর থেকে কোনো দিন অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড যায়নি, সবসময় ফেডারেশন অফ দি ব্লাইন্ড আমার নেতৃত্বে 30 বছর গেলাম। ওই আমেরিকা গেলাম, কানাডা গেলাম, ইউরোপ গেলাম, 30টা কান্ট্রি গেলাম, ইজিপ্ট গেলাম, বালি গেলাম, তারপরে পোল্যান্ড গেলাম 2-3 বার, তারপর ইংল্যান্ড গেলাম 4 বার, बहुत बार गए, बहुत जगह देखी। আমার চারো तरफ नाम। তারপরে আমার দেখো, আমার বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ইরশাদ সাহেব সঙ্গে বসে খানা খাইছি, প্রেসিডেন্ট পাকিস্তান সঙ্গে বসে আমার সঙ্গে ফটো আছে। নজরুল ইসলাম যে তোমাদের প্রেসিডেন্ট ছিল বাংলাদেশের, সে তার সঙ্গে আমার ফটো আছে। তারপর আমার শেখ সাহেবের কাছে 3-4 বার গেছি, আমার চাকরি দিল। তারপরে আমি জিয়া রহমানের সাথে দেখা হয়নি? জিয়া রহমান সঙ্গে দেখা হয়নি, কিন্তু অফিসে গেছি, দেখা হয়েছে। শেখ মুজিবুর রহমানের তো একটা নিয়ে গেছিলাম আমি, 500 ব্লাইন্ডের একটা প্রসেশন নিয়ে গেছিলাম। কি জন্য? প্রাইজ পাইছিল, জলীয় কুড়িও কে আছে না, ওই পাইছিল ইন্টারন্যাশনাল প্রাইজ। ওই মুবারকবাদ দেওয়ার জন্য ওনার অফিসে গিয়েছিলাম 500 ব্লাইন্ডকে নিয়ে। পুলিশজার হ্যাঁ, ওই যে এইরকম করে। তারপরে আমার অনেক মূল্য আছে। যত মিনিস্টার আসছে, যে কোনো পার্টি প্রতি বছরে 2-3টা মিনিস্টার আমার ফেডারেশনে আসতো, 2-3টা প্রাইম মিনিস্টার সবসময় আসতো। আজিজুর রহমান সাহেবকেও আনছিলাম, জানো কে? হ্যাঁ জানি, আজিজুর রহমান অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী আজিজুর রহমান প্রাইম মিনিস্টার জিয়া রহমান বলে, হ্যাঁ, শাহাজিদুর রহমান, শাহাজিদুর রহমান, ওনাকেও আনছিলাম। কত কষ্ট করে যে আনছি সেটা বলে। তারপরে 3টা হাই কমিশনার একসাথে একদিন আনছিলাম। পাকিস্তান হাই কমিশনার, ফ্রেঞ্চ অ্যান্ড ইংল্যান্ড, 3টা হাই কমিশনারকে একদিন আমি আনে দিই। बहुत तरक्की करते, ब्लाइंड फेडरेशन बहुत तरक्की। आज की जो मार्केट আছে কার বদলতে জানো কি জানো না? না জানি না। সাভারে যে মার্কেট আছে, ওটা মার্কেট, এটা তো আমি বানাইছি 1978 সালে। যখন কোনো পোলাপান গ্রাজুয়েটও ছিল না, 1978 সালে আমি 5 বিঘা জায়গা কিনছি। 1978 সালে এই ফান্ডিংগুলো কিভাবে পেয়েছিলেন? 2 অক্টোবরে 5 বিঘা জায়গা কিনছি, কিনে 1900 এই ফান্ডিংগুলো কিভাবে পেয়েছিলেন? 1990 সালে ওখানে মার্কেট করেছি। ওই মার্কেটের টাকা, ওই মার্কেটের জন্য এখন মারামারি চলতেছে। স্যার, এই আপনি যে 5 বিঘা জায়গা কিনলেন, হ্যাঁ হ্যাঁ, তো এই 5 বিঘা জায়গা কিভাবে কিনলেন? মানে ফান্ডিংটা কিভাবে পেয়েছিলেন? অর্থটা কোথায় কিভাবে পেলেন? যে কষ্ট করছি, কি টাকা কষ্ট করছি, कैसे জমা করছি। 1972-71 সাল থেকে আমি ব্লাইন্ড ওয়েলফেয়ার উইক করতাম। ব্লাইন্ড ওয়েলফেয়ার উইক ছিল আগে, বছরে 2 সপ্তাহ। এটা পারমিশন নিয়ে সরকার থেকে 10 পয়সা করে অন্ধরা ডিব্বা নিয়ে ঘুরতো রাস্তায় রাস্তায়। অন্ধরা ভালো লোকও, কিন্তু অন্ধরা বেশি। এই ডিব্বার মধ্যে ভরতো, 10 পয়সা সারা পাবলিক দিত 15 দিন পর্যন্ত। ওই টাকাকে গনে গনে রাখলাম। তারপরে 2-1 বছর 3 বছর পরে আবার সরকারকে বললাম যে আমরা ব্লাইন্ড ওয়েলফেয়ার উইক করবো বছরে। আমাকে ট্রেনের টাকা টিকিট বিক্রি করতে তো 10 পয়সা করে। যত 15 দিন টিকিট বিক্রি হবে ট্রেনে, 10 পয়সা করে সবার থেকে নেবে। আর সিনেমা হল ওই 15 দিন, যতদিন হবে, যতদিন 15 দিন চলবে, সে 10 পয়সা করে যত সিনেমা হলে প্রতিটি কাস্টমার থেকে নেবে। শুধু বছরে 15 দিন, এক বছরে 15 দিন। তারপরে কত সাল থেকে শুরু করছিলেন? শুরু করো। তারপরে আবার তারপরে WTO
लॉन्च घाट लॉन्च घाट। 15 दिन चलবে ওই 15 দিনে সব 10 পয়সা করে যেত প্যাসেঞ্জার তারপরে রেশন শপ ছিল রেশন শপ ওই জামানায় হ্যাঁ। কার্ড রেশন কার্ড ছিল হ্যাঁ যত বাংলাদেশের লোক রেশন কিনবে সব 10 পয়সা করে দিবে টিকিট এই সব পয়সা করে টিকিট পাঠাতাম প্রতি বছরে টিকিট 15 দিনের জন্য এই 15 দিনের ভেতরে 3 লাখ 4 লাখ টাকা চলে আসতো পাকিস্তান আমলে হ্যাঁ তারপর ফেডারেশন চালাতাম এই টাকা দিয়ে এই টাকা দিয়ে কতদিনে? পয়সা কয় জমা বছর এটা করতাম, করলেন? এই টাকা দিয়ে জায়গা কিনলাম এই 72 টাকা কয় বছর? তারপর 3 লাখ টাকা আর শেষে জায়গা কেনার পরে 3 লাখ টাকা আমার বেঁচে গেছে এই 3 লাখ টাকা 3 লাখ টাকা আমি ফিক্সড ডিপোজিটে রেখে দিয়েছি 10 বছর রাখলাম 10 লাখ পাইছি 3 লাখ থেকে 10 লাখ টাকা পাইছি এই 10 লাখ টাকা দিয়ে 1990 সালে ওদের থেকে পজিশন বিক্রি করলাম এই টাকা দিয়ে 35 লক্ষ টাকা দিয়ে ওই একতলা বিল্ডিং করলাম তারপর 2 তলা 3 তলা এলো 1990 সালে আমার খড়া হয়ে গেল মার্কেট 6 বিল্ডিং তারপরে আরও ওখানে আমার প্রোগ্রাম ছিল আমার তো করতে দিল না ওখানে প্রোগ্রাম ছিল 3 বিঘার উপরে আমি একটা ফ্যাক্টরি করবো ব্লাইন্ডদের জন্য যেখানে 2000 ব্লাইন্ড কাজ করবো এই ছিল আমার প্ল্যান তারপরে অফিস যে বর্তমান অফিস আছে এই বর্তমান অফিসকে আমার নিজের জায়গা पे নিয়ে এই যে বর্তমান যে অফিস আছে দেখছো বর্তমান অফিস জি 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 এর বক্সিবাজার। হ্যাঁ এর হিস্ট্রি ছিল এই 1969 সালে এই ওই তখন গভর্নর ছিল তখন তো মারামারি ছিল শেখ সাহেব থেকে এই জন্য গভর্নর আনছিল মুনিম খানের পরে আসছিল ব্রিগেডিয়ার ফরমান আলী হ্যাঁ 69 হ্যাঁ 69 সালে তার কাছে আমি গিয়েছি বলছি যে স্যার ও বড় কষ্ট করে পৌঁছেছি ওনার অফিসে গিয়ে পৌঁছেছি বলে স্যার আমাকে একটা হিন্দু প্রপার্টি আমি দেন দিতে চান ওই আমাকে হুকুম দিয়েছে ডিসিকে যে ওনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দাও ওই আমার 1969 সাল থেকে আমার পর আছে না তখন के কোথায় আইও কোথায় मेरा तो मुद्दा पैदा হয় না জন্ম হয় কেউ তো ছিল না সব তখন তো ওই এই হাবিব ছিল হাবিবের টিচার নারায়ণগঞ্জ ছিল তারপরে হালিম আমার যে ছাত্র ছিল এইরকম করে আপনি ব্লাইন্ড উইক কত সাল থেকে শুরু করছিলেন স্যার হ্যাঁ ব্লাইন্ড উইক ব্লাইন্ড উইক করছিলাম ওই কত সাল থেকে শুরু করছিলেন 1967 থেকে 67 সাল থেকে কত সাল পর্যন্ত করতে পারছেন আমি তো করলাম এটা করলাম 85-86 পর্যন্ত তারপর লটারি করেছিলাম 86-এ একবারই করতে পারছি 86-এ ওর টাকাও লাগছে মার্কেটে 3 লাখ টাকা তো আমি দিয়েছি প্রাইস হ্যাঁ লটারি সারা বাংলাদেশে লটারি বিক্রি করছি ব্লাইন্ড ফেডারেশন তরফ থেকে লটারি বিক্রি করছি লটারি বিক্রি করে ব্যাক কালেকশন থেকে ওখান থেকেও টাকা পাইয়ে ফিক্সড ডিপোজিট থেকেও টাকা হ্যাঁ ওটা বিএনএসবি লটারি কি একবারই করছেন হ্যাঁ একবারই করতে হ্যাঁ পারছেন একবারই করতে পারছি বিএনএসবি করতে দেয় না তো এরা করতে দেয় না কত বাধা কত বেদনে কত কি কিছু মূর্খ লোক কিছু ভালো লোক কেউ করতে দেয় ওইটা কত পয়সা 3 লাখ টাকা পয়সা দাও 3 লাখ টাকা তো পুরস্কার দিবেন হ্যাঁ আসসালামু আলাইকুম কামাই করছিলেন কত টাকা পুরো লটারি বিক্রি করে কত টাকা কামাই করছিলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ইফতেখার আম্মা ইফতেখার কেমন আছো ভাই জাসাম শাহিন ভাই হ্যাঁ হ্যাঁ এই সাক্ষাৎ স্যার আসসালামু আলাইকুম আমি আমি শাহিন জি স্যার পরে কেটে দিবেন আসসালামু আলাইকুম স্যার স্যার আশরাফ আমার সাথে দিনাজপুর আশরাফ ইফতার ভালো আছো না জি শাহিন ভাই একটু ভিডিও করতেছি আমরা অনেকে আছি আমরা 9 জন আছি আচ্ছা করো আমি এই পাশে আছি হ্যাঁ হাসমি স্যার স্যার আপনার আরেকটু সময় নেই আছে যে ভাই আপনি ওই যে 86 সালে লটারি করলেন না
ওইটা তো 3 লাখ টাকা পুরস্কার দিলেন। হ্যাঁ 3 লাখ তো আর কয় টাকা উঠছিল? কয় টাকা উঠছিল বিক্রি করে? তো বলতে নেই বলতে কম করে 20-25 লাখ টাকা উঠছে। মানে 20-25। আচ্ছা, এর মধ্যে 3 লাখ টাকা পুরস্কার দিয়েছিলেন। ওই টাকা 10 লাখ টাকা জমা করে ফিক্সড ডিপোজিটে 3 বছর পর 3 বছরে 3 লাখ 10 লাখ 3 লাখ 10 লাখ আচ্ছা, আর এমনিতে আপনার মানে ব্লাইন্ডের চাকরির ব্যাপারে ওই যে আপনি ওই সময় বলতেছিলেন টিএনডিতে চাকরি দিয়েছেন, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন তারপরে জায়গায় দেখতে আরেকবার বলতেন। টিএনটিতে দিয়েছি খুলনা টিএনটিতে সাইন তো জানে ওই যে নিজাম ছিল কি জ্যাকেট ছিল কার খুলনাতে যে কটন মিলে দিলাম জি। তারপরে মুজিবুর রহমান তোমার যে 5 জন পার্সেন্টে যে পাস করছিল ওর মধ্যে টিএনটিতে চাকরি শাহিন ভাই, দিলাম সন্ধ্যায় নাই ওইদিকে গেছে। তারপরে তুমিতে দিলাম সব জায়গায় আমি চেষ্টা করছি শাহিন ভাই একটু ভিতরে ব্লাইন্ডকে গেছে। পুনর্বাসন করা যাবে, যেখানে ব্লাইন্ডকে রাখা যাবে সেখানে ব্লাইন্ড কাজ করতে পারবে, এটা আমি প্রমাণ করতে চেষ্টা করছি। ওই শাহ আলম এক ব্লাইন্ড শাহ আলম ভাই। শাহ আলম এক ব্লাইন্ড ছিল রেডিও আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ, মারা গেছেন। হ্যাঁ মারা গেছে 95-এ মারা গেছে। আমার ছাত্র, আর কার ছাত্র হবে, আমার ছাড়া কার ছাত্র হবে? তখন তো আমি একাই ছিলাম। শাহিন ফেডারেশন থেকে আপনি শাহিনকে সরে গেলেন কত সালে? বাড়ির টাঙ্গাইল জি। ঢাকা পড়লো, তারপরে খুলনা আমার কাছে চলে গেল, আমার ভালো মনে করে তো আমার কাছে পাঁচটা ছাত্র একসাথে পাস করতো কত সালে? 83-তে 5টা ছাত্র, শাহিন, তারপর মঈনুদ্দিন, মুজিবুর, বাদশা মিয়া, তারপরে মুজিবুর রহমান, আরেকটা কে ছিল হাবিব 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 আমি স্যার এটি ছিল। না না এটা আরো খাবি তাদের ছোট এইসব ছিল। এইরকম করে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করে প্রমাণ করে দিয়েছি যে অন্যরা সব কিছু করতে স্যার পারে। ওই আপনি অন্তঃসংস্থা থেকে সরে গেলেন কেন? আমি সরে গেলাম না, এটা হলো কি, এটা এক হিস্ট্রি হলো যে লিন্ডস্ট্রম যে ছিল এক নরওয়ে হ্যাঁ। অ্যাসোসিয়েশন অফ দি ব্লাইন্ড, ও যে রিপ্রেজেন্টেটিভ, ও 1977-এ পাঠাইছিল বাংলাদেশে সোশ্যাল ওয়েলফেয়ারকে হেল্প করার জন্য। তো সে আসছিল, সে তার কাজ কিছু তো ছিল না, কাজ ছিল সোশ্যাল ওয়েলফেয়ার যত বিল্ডিং আছে খুলনা, রাজশাহী, চিটাগাঁও আর ঢাকা, এই 4টাকে রিনোভেশন করা, আমরা পুরানো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই করতে 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 সে এখানে প্রোগ্রাম নিয়ে নিচ্ছে হেল্প ফ্রম নরওয়ে অ্যাসোসিয়েশন। এখন সোশ্যাল ওয়েলফেয়ার সঙ্গে কাজ করতেছে, সোশ্যাল ওয়েলফেয়ার সমস্ত বিল্ডিংয়ে ও রিনোভেশনে। শেষ পর্যন্ত বাংলাদেশকে ও কাজ না পায়, শেষে ওই কে অ্যাডভাইস করছে যে এখানে পার্লামেন্ট হাউস হবে, পার্লামেন্ট বিল্ডিং হবে, এই জন্য এখান থেকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিসিশন নিতে যে এখান থেকে আনসার গেট স্কুলটা। তখন ওই ওনাকে বললো, উনি বললো যে ঠিক আছে আমি টাকা পয়সা সব ওই ভাষণ থেকে 10 বছর কাজ করছে। 10 বছর পরে ধরো যে 1991 সালে ওই ভাষণ থেকে স্কুল আসলো, আসাদঘাট থেকে চলে আসলো। আচ্ছা, এই লোকটাকে আমরা বলতাম লিন্ডসাম নাম ছিল, ওরে বলতাম যে ব্লাইন্ড ফেডারেশনকে টাকা দাও, হেল্প করো, আমরা অর্গানাইজেশনকে বড় করবো, আমরা ব্লাইন্ডদেরকে বেশি কাজ করবো। এখন যখন ওর শুনে রেডি হয়, তখন আমাদের ব্লাইন্ড ফেডারেশনের বিরুদ্ধে 2-3টা অর্গানাইজেশন ছিল, যেমন বিএনএসবি, যেমন এবিসি, যেমন অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড চিলড্রেন, যেমন একটা সিদ্দিক সাহেব, এই 3-4টা। তো যখনই আমরা যাই হাই কমিশনার কাছে, একটা হাই কমিশনার গাড়ি দিতেছিল, 2টা গাড়ি, ইরান হাই। তো এরকম গেলে ওকে সব নিষেধ করে দিত, যে ওকে কী দেবেন ওখানে, ও যে ওরা ভিক্ষুকের সমিতি,
और भिक्षुकेर समिति एक बोले 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 सब कैंसिल करा दित 5 বছর পরে আমি নরওয়ে গেলাম তো যে ওখানকার যে অর্গানাইজেশন যে চিফ ছিল ও আমার ফ্রেন্ড ছিল ওই ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়নে সেই ইউরোপিয়ান ইউনিয়নের সে প্রেসিডেন্ট আর আমি গেলাম এশিয়ান ব্লাইন্ড ইউনিয়নের মেম্বার তো আমি গেলাম ওখানে নরওয়েতে ডাকছে আমার গেল নরওয়েতে মিটিং গেলাম ও নিয়ে ঘুরলাম আমি বলবো হুজবেককে বললাম ওই যে প্রেসিডেন্ট ছিল দেখো ভাই আমি তুমি অফ দি প্ল্যানের কাজ করতেছো ওখানে অফ দি প্ল্যানে কোনো পয়সা টাকা দিচ্ছে না সব এইরকম জিজ্ঞাসা করে লিনসামকে লিনসাম বললো যে হ্যাঁ এই ব্যাপার হলো আমি দিতে পারতেছি না দিতে পারলাম না যে যায় তো এরা ভিক্ষুক সমিতি নাম বললো সিদ্দিক সাহেব বলেছিল মনসুরও বলছিল এই দুজনের নাম বলছিল তো এখন বললো যে শোনো যে বলে অফদি প্ল্যান আছে আমরা অফদি প্ল্যানে হেল্প করো তো হেল্প করার জন্য বলে যে এখন তো ফান্ড নাই ফান্ড আপনি যখন দিবেন তখন এখন তো আপাতত আমার কাছে যেসব টাকা পয়সা দিতে তার ইন্টারেস্টের টাকা আছে এই ইন্টারেস্ট টাকা দিয়ে আমি কিছু করে দিতে পারি তখন সে আসার পরে 6টা বাড়ি বলে যে যার জায়গায় যে থাকে জমিন থাকে 6টা বাড়ি আমি বানাই দেবো ওই মাধবের বাড়ি ওই কাগজ জমা দিয়েছে আর এক ইসমাইল ছিল সাবরে একটা ছিল মুন্সিগঞ্জে একটা ছিল নারায়ণগঞ্জে এরকম 6টা লাইন 6টা জমি দিয়েছে ওকে দিয়ে বানাই দিই হয়ে গেল জেলা সংগঠন 6টা বাড়ি বানিয়ে দিই 6 জায়গায় তারপরে আমি বললাম যে এখন ওর সাথে বানাই দিতে এখন আমাদেরকে তো বললো যে আমাদের তো প্রোগ্রাম এখন 10 বছর হয়ে গেল এখন আর আমরা প্রোগ্রাম উঠাই দিতেছি ওইখান থেকে চলে যাচ্ছে ভিয়েতনাম এই প্রোগ্রাম ভিয়েতনাম চলে যাচ্ছে আমাদের এই তো কী বললেন এটা এখন তো তুমি আমার বন্ধু আমার এরকম আমরা ডিপ্রাইভ হয়ে যাবো তখন বললো যে ঠিক আছে আমি নয়া করে প্রোগ্রাম করি নয়া করে আমি ওখানকার ডোনেশন দেবো নয়া করে প্রোগ্রাম করি ওই তখন সে আসলো চেক নিজে আসে জানে সাই জানে সে নিজেও আসছে নিজে আসে আমার সাবার দেখলো আমি বললাম যে দেখো সাবার জন্য আমার একটা গাড়ি দাও যে আমার প্রজেক্টটা নিয়ে যাবে নিয়ে আসবে মাইক্রো আর একটা দাও অফিসের জন্য একটা গাড়ি দাও কেন এইসব তো কিছু নিতে দেয় না ওরা রাজি হয়েছে দুটা তারপরে বললো যে আমার এই প্রজেক্টকে আরও ডেভেলপ করবো আমি সাবার প্রজেক্টকে এত বড় করে ওরা দেখে খুবই খুশি ওয়ান্ডারফুল কাজ করতে আসি দেখে তখন ও বললো যে আপনারা একটা ওদের যখন কাজ কিছু হয় না তখন হয় কি 2 তরফ থেকে একটা কোঅর্ডিনেটর থাকে কোঅর্ডিনেটর যেটা আমার কাগজ ওখানে দিবে ওখানকার কাগজ এখানে দেবে তার কোনো কাজ নেই এখন আমাকে 1 কোটি টাকা প্রতি বছরে দিবে ওর বেতন ওখান থেকে দিবে আমার প্রজেক্টের টাকা দিয়ে দেবে আর গাড়ি দুটা কিনে দেবে এটা গাড়িও কিনে দেবে এটাও বলছে গাড়িও কিনতে ওই কোঅর্ডিনেটর যখন আসলো না এই কোঅর্ডিনেটর আমরা তো জানতাম যে সবসময় ইউরোপিয়ান লোক ইউরোপিয়ানকে দিবে ওর হুজবেকের এক বন্ধু ছিল হিন্দু ভৌমিক হিন্দু ছিল রেড ক্রসের বহুত চুরি করতেছিল শুনেছি দিল্লি থেকে ওকে কোঅর্ডিনেটর বানাইছে ও কোঅর্ডিনেটরে আসেই এখন দেখছে বড় প্রজেক্টে তো দেখছে এত বড় সমিতি দেখে এখন সে চেষ্টা করছে আমাকে কিনার জন্য হাত করলে হয়তো কমাই টমাই করবে আর বাড়ি ছিল রংপুর অরিজিনাল বাড়ি তার ছিল রংপুর পার্টিশনের আগে 1936-35 সালে তার রংপুর ছিল বাড়ি তো এখন তাকে দিলে আমার এখন কোঅর্ডিনেটর এখন তার বাড়ি ভাড়া আমরা দিই
ওর কাজ করবে আমরা কাগজ দেবো, ওখানে পাঠাবে, ওখানকার কাজ আসবে আমাকে। এখন এটা দেখে আর বড় প্রজেক্ট দেখে ও লোভ হয়ে গেছে। লোভ হয়ে খলিলকে, হালিমকে আর আমাকে তিনজনকে পাঠাতে চেষ্টা করছে। আমাকে বহুত চেষ্টা করছে। আমি বললাম যে হালিমকে দিল গিফট 2-3 বার, আমাকে দিল 2 বার। 2বারের গিফট আমি ফেলে দিয়েছি, 2বার গিফট ফেলে দিয়েছি। আর ওই যে হালিম নিয়ে নিচ্ছে, হালিম 3বারে নিয়েছে, আমি 2বারে ফেলে দিয়েছি। আমরা 3rd টাইম আমার সাহস করেনি। তারপর 3rd টাইমে কী করছে যে তার বাড়ি ছিল ধানমন্ডিতে, আমরা ভাড়া দিতাম 1 লাখ টাকা। তো আমাদেরকে দাওয়া দিয়েছে, আপনার বউকে দাওয়া দিলাম, নিয়ে গেলাম খালামাকে নিয়ে গেলাম। খালামা এখানেই আছে, জানে। খালামাকে বললো যে হাফিজ সাহেবকে বলেন আমার সঙ্গে কাজ করতে, ওনাকে এখন আকাশে উঠাই দেবো, আকাশে উঠে দেবো। খালামা কী বলবে? তারপর খালামা বলে, আবার খালামাকে বললো গিফট দিল। খালামা আমাদের জিজ্ঞাসা করলো যে আমার তো গিফট দিচ্ছে, কী করবো? আমি বলে তুমি নিতে পারো, তোমার হাতে তো আর কিছু নাই, সব কিছু তো আমার হাতে। আমি গিফট নিলে না আমি তার দিকে মুখ দেবো, তোমাকে দিলে তুমি নিতে পারো। এই নিয়ে নিচ্ছে, ঘড়ি দিচ্ছে, ঘড়ি দিচ্ছে। আমি নেই, হয়ে গেল শেষ। এখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। কত সাল এটা? হ্যাঁ, এখন কত সাল এটা? এটা 94 থেকেই আনছি। 94, 95, 96, 97 4 বছরের জন্য গ্রান্ট দিয়েছিল, আবার রিনিউ হতো। আমি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছি, আমি আর ওই কোম্পানি সাইন করে প্রজেক্ট আছে আমার। তো ওই যে তো এখন দেখলো যে আমি হাতে পারতেছে না আমার সঙ্গে। তখন ওই খলিল, আমি এখন জানি, আমি এতদিন জানতাম না। আমি জানতাম যে আমার বিরুদ্ধে যত আছে শিক্ষিত ছেলে আছে, এইসব মিলেমিশে আমার সঙ্গে মিলেমিশে সব কাজ করে, কিন্তু না, সেটা না। পরে আমি জানতে পারলাম, এখন আগে খোঁজও নেই, এখন 2-3 বছর ধরে খোঁজ নিয়ে খলিল আর কামাল শওকত ভুইয়াকে নামের বাস্তে আনছিল। শওকত ভুইয়া 5বার আমার সঙ্গে ইলেকশন করতে কাউন্সিলরের সঙ্গে পারে নাই, ওর মা মানা করে দিয়েছিল যে হাফিজ সাহেব সঙ্গে করবো না। কিন্তু এরা লোভ দিয়ে নিয়ে আসছে, শওকত ভুইয়াকে লোভ দিয়ে নিয়ে আসছে। লোক নিয়ে আসছে, তখন ইলেকশন করলো, ভূমিকা ইলেকশন করালো। এখন খলিলের ইন্টেনশন অন্য ছিল যে আমি সেক্রেটারি হব, এটা আমি জানি না, আমার আগে বলতো, কিন্তু আমার বলে নাই। আমি ইশারা বহুত বার করছে যে আমি হালিমকে বহুত উল্টা পুল্টা বহুত কিছু বলছে, আরে বউকে বিধবা করে দেবে, আমার সামনেও বলছে। যাই হোক, আর 1 মিনিট। তারপর এখন এরা শওকতকে রাখলো, প্রেসিডেন্ট বানালো। আর এসব যত খলিল, কামাল, ইলিটারেট লোক, এখন সব ইলেকশন করতে গিয়েছে। 5,000 আমার ভোটার, 500 না 600 পরেই বুঝতে পারছে যে তোদের একটা ভোট পাবো না। তখন ওই মারামারি করে যত ভোটার আছিল চিটাগং থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে, এই বরিশাল থেকে, ফিরোজপুর থেকে, নারায়ণগঞ্জ থেকে, কারোকে ভোট দিতে দেয়। 1200 ভোট দিয়েছে মাত্র। 1200 ভোটের মধ্যে 432টা ভোট আমার ছিল। তো আর আমাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে আমি হসপিটালে চলে যাই। এইদিকে পতাকা নিল, এরপরে এই হয়ে গেল, দখল করে নিল। ওই ট্রেজারকে হাত করে নিয়েছে, খলিলকে করে নেওয়া, হালিমকে করে নিয়েছে। এই সবাইকে মালিক ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল, সাওয়ারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল, সেকে হাত করে, সবাইকে হাত করে ওই দিন ইলেকশন মারামারি করে ভোটে দিতে দেয়। এই চলে গেল। এরপরে শুনলাম
যে হালিমকে বসতে দেবে না। জিতে গেছে ইলেকশন, বাই ইলেকশন করে পক্ষে ছিল, হালিমকে জিততে দেবে না, হালিমকে বসতে দেবে না। তারপর কেস করছে, হালিম জিতছে, ইলেক্টেড সেক্রেটারি জিতে, তারপরেও তাকে বসতে দেয়নি। শেষে আইয়ুব, এই যে আইয়ুব আছে, এই আইয়ুব আমার একে আমি ট্রেনিং দিয়েছি, একে বরিশাল থেকে আমি আনছি, একে আমি ট্রেনিং দিয়ে আমার বাড়িতে 2 বছর ভাত খাইছে। এই হাবিব, আইয়ুব 2 বছর এর মধ্যে আমি কেস করতে চাইছিলাম না, এরা বলল না কে স্যার কেস করেন, আপনি জিতে যাবেন। তো তোমার ওই যে মুন্না মিয়া এই ছিল, হাওলাদার ওই যে পিরোজপুরের হাওলাদার উকিল, এই কেস করছে, কেসে আমাকে দিয়ে দিয়েছে, রুল রিসিভ করে দিয়েছে কি আপনি সিটিং প্রেসিডেন্ট, যতক্ষণ পর্যন্ত ডিসাইড হবে না আপনি সিটিং প্রেসিডেন্ট। এখন হালিমকে দিকে বাহার করে দিচ্ছে, সৌগতকে বাহার করে আইয়ুব গিয়েছে এখান থেকে, আমার এখান থেকে চলে গেছে, ওই ফেডারেশন যে মারামারি করে আইয়ুব একে হুজবেককে আসলে ওই যে টাকা দিত গ্রান্ট, ওই যে হুজবেক ইউরোপিয়ান ইউনিয়নের যে আমার বন্ধু, একে ওকে মারছে আর কাপড় ছিপড় ছেড়ে দিয়েছে, সব প্ল্যানকে দিয়ে করাচ্ছে। अब आयुब करायचे, खाली करायचे और मारছে ওই ভূমিকে নিয়ে চলে গেল। ভূমিকে চিনতে পারছে যে কালপ্রিট আছে, ভূমিকে নিয়ে চলে গেল আর গ্রান্ট বন্ধ করে দিল, ওই যে ক্যান্সেল করে দিল, ওই যে 1 কোটি প্রতি বছর দিবে না সেটাকে ক্যান্সেল করে ও চলে গেল। আর খুব খারাপ আইডিয়া দিয়ে চলে গেল। এদিকে হালিম মারা গেল, হালিম মারা ফেলছে, মনে করো হালিম এখন খালিল কামাল 10 বছর উইদাউট ইলেকশন, विदाउट इलेक्शन 10 বছর চলে, কারো কোনো ভাতা টাতা দেয় নাই, সব প্রজেক্ট বন্ধ হয়ে গেছে উত্তরবঙ্গ থেকে। কোনো যেসব আমার চলতে ছিল সব প্রজেক্ট বন্ধ করে ওই লুটে পুটে খাইছে। এই স্যার আপনার ব্যক্তিগত বিষয় একটু জেনে তারপর আমরা শেষ করে দেবো, কষ্ট হচ্ছে। এটা হলো আপনারা তো 6 ভাই 2 বোন ছিলেন, আপনারা তো 6 ভাই 2 বোন ছিলেন। হ্যাঁ 6 ভাই। আর বাকিরা কে কোথায় আছে? সব মারা গেছে। না কোথায় ছিল, মানে ইন্ডিয়াতেই ছিল? পানি হবে, পানি খাবেন? কফ আসছে, কিছু আছে? আনতেছে। আমরা সব 6 ভাই বহিনী এখানে ছিল, 5 ভাই না 7 ভাই এখানে ছিল। একটা ইন্ডিয়াতে ছিল, একটা ইন্ডিয়াতে আজ পর্যন্ত ওখানে থেকে ইন্ডিয়াই। ওটা কি ভাই না বোন? হ্যাঁ বোন। আর বাকি 7 জন এখানে ছিলেন? 5 ভাই চলে গেছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ, তারপর সব চলে গেছে পাকিস্তান। আমি যাইনি, আমি বললাম আমাকে যাইতে বলছিল, আমি না, আমি অন্ধদের জন্য লাইট জ্বালাইছি, আমি এখানে লাইট জ্বালাতে চাই, আমি যাব না। তারপরেও আমার তারপরে আমি এত বড় চিন্তা করলাম অন্ধদের জন্য। সেই অন্ধ আমাকে আমার বাড়ি নিয়ে গেল, চাকরি নিয়ে গেল, ফেডারেশন নিয়ে গেল। আপনি বিয়ে করছেন কত সালে স্যার, কিভাবে? হ্যাঁ বিয়ে করছেন কত সালে, কিভাবে? বিয়ে হ্যাঁ বিয়ে করছে 1963 4 মার্চে। গত বছর তো আমি এই বছর তো প্রতি বছরে 4 তারিখে, এক বছর তো ব্লাইন্ডদেরকে খাওয়াইছিলাম এখানে, 2-3 বছর আগে সব ব্লাইন্ডকে খাওয়াই। 63 সালের 4 মার্চ। শ্বশুরবাড়ি কোথায়? হ্যাঁ শ্বশুরবাড়ি কোথায়, পরিচয় কিভাবে? ওই আমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূর আছে, আমার গ্রামের লোক ছেলেটা।
বিহারে হ্যাঁ বিহার শরীফ हाँ बी ए कराई थी सैयद फैमिली पावा जाए ना तो ये बहुत दूर है सैयद फैमिली से चढ़ा এই বিষয়ে तो सैयद बन से लोग सही चढ़ा हमारे तो भाई এই বিষয়ে কাজ করে দিতে আপনাদের ফৌজদারের कि वन साहिबा तो एक साहिबा মানে এই বিষয়টা প্রতিদিন এখন তো ধরো যে একটা পণ্ডিত থাকে গেছে ইন্ডিয়াতে তার 7টা ছেলে আছে 7টাই ইঞ্জিনিয়ার এক মেয়ে আছে ও এমএ পাস হচ্ছে ইউনিভার্সিটিতে ডাইরেক্টর বোন আর এক বোনের কোনো ছেলে মেয়ে ছিল না মারা গেছে পাকিস্তান আমরা 5 ভাই মধ্যে কারোর ছেলে আমেরিকাতে আছে কারোর কানাডাতে আছে কারো পাকিস্তানি আছে আপনার কয় ছেলে মেয়ে স্যার কার আপনার আমরা হলো 3 ছেলে 4 মেয়ে 3 ছেলে 4 মেয়ে তো সবাই আমেরিকাতে দুটা মেয়ে আমেরিকাতে আছে আর 2 মেয়ে 3 ছেলে কানাডাতে 3 ছেলে 2 মেয়ে কানাডাতে আর 2 মেয়ে আমেরিকাতে 24টা আমার 24টা কথা নাতিন গ্র্যান্ড চিলড্রেন গ্রেট চিলড্রেন আছে 3টা 27টা আছে আমার 24টা ছেলে মেয়ে এই নাতি আর 3টা হলো গ্রেট গ্র্যান্ড 27টা আর আমার এক ছেলে লয়ার আছে আমেরিকাতে এর ছেলে না নাতি কোথায় থাকে নিউ ইয়র্ক আপনি তো বাংলাদেশে ব্লাইন্ডদের জন্য অনেক কিছু করেন শুনেছি হ্যাঁ তো ব্লাইন্ডদের কর্মসংস্থান কিভাবে করতে পারে এই বিষয়ে কি আর কিছু করতে চাইছেন পরে না আমাকে খালাম্মা অনেক বললো যে করার জন্য কিছু কানাডাতে করেছি কিন্তু এখানে করে নাই এখানে আসার পরে বহুত আনন্দ ব্লাইন্ড বলছিল যে আপনি নিউ অর্গানাইজেশন করে কিন্তু নিউ আমি চিন্তা করে দেখলাম নতুন অর্গানাইজেশন দরকার ছিল না যারা করে যে শাহিন ভাই করে জাকির ভাই করে আপনি তো দেন সবাইকে করে তো কিন্তু আমি 30 বছর করে আমার হাতে যত করা ছিল আর যত আমি করে দিয়েছি এখনো কোনো লোক আমি তো আমার মনে হয় না যে কে করেছে যা আমি করেছি এখন দেখলাম যে যেভাবে ইনসাল্ট করে বেইজ্জত করে চাই না আর একটা করি আবার ওর পজিশন এইটা হয় কেন যে আমি যতবার ইলেকশন করছি আর আমি ডেমোক্রেসি দিয়েছি আমি সবাইকে গণতন্ত্র দিয়েছি ভোটের অধিকার দিয়েছি তার রেজাল্ট এই হলো প্রতিবারে ইলেকশন করেছে আমার সঙ্গে আমার সাথে এক সময় হাবিব করছে এক সময় মুস্তফা করছে এক সময় মনসুর করছে এক সময় 2-3 বার শওকত করেছে কিন্তু আল্লাহ রহমতে ছিল আমি আচ্ছা ভালো কাজ করছি আমার বেইজ্জতি হয় না কিন্তু লাস্টে এত বড় কাজ 1 কোটি টাকা ভিক্ষা করে ব্লাড ওয়েলফেয়ার করে রাস্তা থেকে পয়সা তুলে সিনেমা হল থেকে পয়সা তুলে রেলওয়ে স্টেশন থেকে পয়সা তুলে ভিক্ষা করে আমি তাকে এত বড় করলাম এত কিছু করলাম আর 1 কোটি টাকা যখন আনলাম বছরে ধ্বংসের পথে নিয়ে চলে গেল এই জন্য আমার মন ভালো আচ্ছা তাহলে হচ্ছে আপনাদের কারো কাছে আপনি সর্বশেষ যে একটা প্রশ্ন আছে স্যার আপনি যাচ্ছেন কবে ঢাকার বাইরে মানে কানাডা ফিরে যাবেন কবে না আমার তো ঢাকা যাওয়ার ওখানকার ডিউ ডেট হলো 29 সেপ্টেম্বর আগস্ট আচ্ছা স্যার তাহলে হচ্ছে আপনাকে আমাদের বিপসে একটা দাওয়াত থাকলো আমরা সবাই এখানে বিপসের সাথে জড়িত দাওয়াত থাকলো 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমরা ঈদের পরে সবাই একসাথে একদিন মেজবানের মতো খাবো দাওয়াত করবো আমি করে দেব আমরা সব ধরনের প্রতিবন্ধী মানুষ আমি তো করে দেব তোমার স্যার 20-25-50 আমি তো বিপসের ট্রেজারার ঠিক আছে তার বাইরে আমার আরো কয়েকটা পরিচয় আছে
আমি একটা চাকরি করি হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী মানুষদের সাথে, হুইল চেয়ার ইউজার যারা, ইস্তেখার নাম না তোমার? আমার নাম ইফতেখার, জি, হ্যাঁ। ওদের সাথে কাজ করি বিস্ক্যান নামে, বিস্ক্যান, হ্যাঁ, ওটা একটু মোটামুটি ভালো সংগঠন। আরে বাবু শুনো, শাহিন মজুদ আছে এখানে, উপস্থিত আছে। আচ্ছা, শাহিন ইজ দি ফাউন্ডার অফ হিজ। হ্যাঁ হ্যাঁ, আটজনের একজন। শুনো, আমার নাম দেয়নি 8 জনের মধ্যে। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো শাহিন সঙ্গে, যে শাহিন আমাকে নিয়ে নিয়ে সাথে সাথে যতবার যেখানে কিছু হয় শেষ পর্যন্ত হয় 2-3 বছর জিজ্ঞাসা করে আমার নিয়ে নিয়ে সাথে সাথে একসাথে দুজন মিলে যেতাম। এরপরে যে তোমার যে মোশাররফ এর কনস্টিটিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে, কনস্টিটিউশন ঠিক করার জন্য, সেই কনস্টিটিউশনে লিখে দিয়েছে যে 68 ইয়ার্সের পরে কেউ ভোট দিতে পারবে না। যা কাকে স্টপ করার জন্য করছে? আপনাকে স্টপ করার জন্য বুঝে রাখো, 68 ইয়ার্স পরে এটা কে করছিল? হ্যাঁ, সে কথা আমি আমার 69 হয়ে গেছে। এটা কে করছিল স্যার? মোশাররফ স্যার, করবে, আর মোশাররফ কি স্যার। করবে? যে কনস্টিটিউশন প্রথম বানাইছে সে এখন নাকি উঠাই দিচ্ছে। উনি খালি সংবিধানের পেজ দেয়, উকিল মানুষ তো। আমি কোনো অতিরিক্ত কথা কোনো এরকম আমি বলি নাই। এই ফরাদ মাজার কয় না উকিল মানুষ তো। স্যার, এখন আমি তো কাজ করি অনেকগুলি সংগঠনের সাথে, ভিপসে যেমন ট্রেজারার হয়েছে, এরকম কৃষ্টি নামে চট্টগ্রামের একটা সংগঠন আছে, আমাকে বলছিল এখানে সাইনে বলছিল, বিরাজে বলছিল যে হতে চান, হতে চান। আমি ওখানে মেম্বারই নেই, মেম্বারই মেম্বারই নেই, আমি গ্রাজুয়েট নাই তোমাদের মোতাবেক। আই এম নট এ গ্রাজুয়েট। স্যার সমস্যা নাই। আপনি তো আমাদের সবার প্রতিকৃত, আপনি আমাদের দোয়া করবেন হ্যাঁ, যাতে অন্য ব্লাইন্ডদেরকে আমরা, এই যে মোগলেস এখন ও দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, ও ভিপসে কাজ করে, এই যে বাপ্পি ও আমাদের সাথে কাজ করে, আমি আমরা নিজে তরুণ, আমরা ভিপসে আপনার কাজ নাতি করি। নাতনি, আমার সঙ্গে কে করে? নাতি এই যে নাতনি আপনার। বাপ্পি সরকার আমার সাথে কাজ করে, কি নাম? বাপ্পি সরকার। বাপ্পি, হ্যাঁ হ্যাঁ, বাপ্পি সরকার। ইয়েস, মাশাআল্লাহ অনেক মেধাবী। হ্যাঁ, বাপ্পি সরকারের বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহী। ও রাজশাহী বললাম। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার নাতি। নাতির বয়সী আর কি। আমরা আপনার সবার নাতির বয়সী। স্যার আমরা যে আপনাদের সাথে আছি, আমাদের জন্য কি দোয়া করবেন স্যার? এই যে বউদের জন্য কি দোয়া করবেন? নাতির বউ। নাতির বউ না, দৃষ্টি প্রতিবন্ধীদের বউ। বলেন একটু বলেন। দৃষ্টিপ্রতিবন্ধীদের বউ। ব্লাইন্ডদের, হ্যাঁ, এই যে যারা চোখে দেখে, যারা বিয়ে করলো আমাদেরকে, চোখে না দেখা মানুষদেরকে, তাদের জন্য আপনি কি দোয়া করবেন? আর দেওয়া তো বা তাদের কি উপদেশ দিবেন? সাধারণ মানুষের মতো যেরকম সুখ শান্তি ওই দেওয়া তোমার জন্য আছে। আর কি উপদেশ দিবেন? আজীবন ছেলে মেয়ে নিয়ে শান্তিতে আর এডুকেটেড ছেলে মেয়ে হোক, ভালো হোক। এই দেখো, এই যে তাদের জন্য কি উপদেশ দিবেন? কি উপদেশ দিতে? দিকে কি কয় বলেন একটু ভাই। বউদের জন্য কি উপদেশ দিবেন বলেন? কি করতে, কি কেমনে চলবে বলবেন? ব্যান্ডের সাথে? সাইন আইসি তাই কি আমরা রেকর্ডিংটা বন্ধ করে সাইনের সামনে কথা বলি একটু 2 মিনিট। রেকর্ড অফ করে দিচ্ছি। ও আচ্ছা, ওরা পরে আসলে আবার পরে বলবেন। আচ্ছা